নমস্কার, আমি উত্তীয় সেন। আমি একজন পেশায় ও নেশায় চিত্রশিল্পী ও আর্ট অর্গানাইজার। আমি এই চ্যানেলে বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তাই সবাইকে অনুরোধ করব আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। নমস্কার, ক্রাফটি মেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি। তো আজকে আমার স্টুডিওতে একজন স্বনামধন্য শিল্পী উপস্থিত হয়েছেন, সিদ্ধার্থ দা। তো আজকে আমরা সিদ্ধার্থ দার জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব। তার শিল্প সৃষ্টি বা শিল্পের পথে পথ চলাটা কিভাবে শুরু হলো, কিভাবে তিনি আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছে, তার কি কাজ না আছে, সেই সমস্ত বিষয় নিয়ে, একদম খুঁটিনাটি বিষয় নিয়ে একজন শিল্পীর জীবনী নিয়ে আলোচনা হবে। তো সিদ্ধার্থ দা আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছে, এটি আমার কাছে খুবই সৌভাগ্যের বিষয়। তো চলুন আমরা সিদ্ধার্থ দার মুখ থেকেই প্রথমে শুনে নেব তার একটু পরিচয়টা। নমস্কার। নমস্কার, আমি সিদ্ধার্থ রায় সরকার, তবে সবার কাছে পরিচিত সিদ্ধার্থ নামেই। আমি সত্যি কথা বলতে গেলে শিল্পী ঠিক নই। শিল্পী, আমি সবাইকে শিল্পী মনে করি। আমার থেকে অনেকেই আরো সুন্দর কাজ করে থাকে। তো সেই জন্য আমি নিজেকে খুব দম্ভ বা অহংকারের সহিত শিল্পী বলে আমি নিজেকে মনে করি না। তো সবার ভালোবাসা নিয়ে আমি আছি। তো তোমরা যদি আমাকে শিল্পী বলো, সেটা আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। না, সেটা তো অবশ্যই। কেউ নিজেকে কখনোই শিল্পী হিসাবে বলবে না। তার কাজ কি, তার কি প্রভাব তার শিল্প জগতে, সেটা অন্যরা জানবে। তো সেই যাই হোক, আজকে আমরা এবার কিছু প্রশ্ন উত্তরের ফলে আমরা আজকের আলোচনা সভাটা করব। তো প্রথমেই যে প্রশ্নটা আমার কাছে আসছে সেটা হচ্ছে যে এই তোমার শিল্পের পথটা শুরু কি করে হলো, বা ছবি আঁকার প্রতি আগ্রহ এটা কিভাবে শুরু হলো? সত্যি কথা বলতে গেলে এটা স্বতঃস্ফূর্ত ভাবে হয়ে গেছে, হয়ে যায়। তো ছবি আঁকাটা একটা, সত্যি কথা বলতে গেলে, ডিভাইন ট্যালেন্ট, ভেতরের একটা প্রতিভা। সেটা তো শুরু করার তো সময় থাকে না। এটা হঠাৎ অ্যাক্সিডেন্টালি, এটা খুব সুন্দর ভাবে হয়ে যায়। এটা ইন্সপায়ারেশন থাকে। আমার মা ভীষণ ইন্সপায়ার করেছিলেন। তো এটা আমার মনে হয় এটা ভগবান প্রদত্ত দান। ছোটবেলা থেকে ছবি আঁকতে ভালো লাগে, ভেতর থেকে চেষ্টা করি এই পর্যন্ত। এবার তোমরা বলবে যে আমি কতটা ভালো পারি। আচ্ছা, সেই তো এক্সিবিশনে যাওয়া শুরু কবে থেকে, এক্সিবিশন দেখতে যাওয়া বা ছবি নিজের কাজ প্রদর্শিত করা, এই জায়গাটা শুরু হয়েছিল কিভাবে, এই জার্নিটা? বলা মুশকিল। তাও একটু বলো, দর্শকদের এটা উপকারে লাগবে। বলা মুশকিল। ছোটবেলা থেকে ছবি আঁকতে ভালোবাসতাম, ছবি দেখতাম। এক্সিবিশনে যাওয়াটা হঠাৎ হঠাৎ হয়ে যেত। বাবার হাত ধরে মাঝে মধ্যে যেতাম একাডেমি ফাইন আর্টস, বিড়লা একাডেমি, এসব জায়গায় যেতাম। গগনেন্দ্র, একদম একদম গগনেন্দ্র। আমাদের কলকাতায় তো নানা জায়গা আছে, ভালো কাজ, ভালো ছবি দেখার মতো। ইভেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে ভেতরের যে এত সুন্দর পেন্টিং, সেগুলো আমার খুব মন কেড়েছে। এইভাবেই নির্দিষ্ট গ্যালারি কিছু নয় না, ধরো আমি যদি তোমার ছবি দেখি, সেটাই আমার কাছে একটা গ্যালারি। একদম একদম। যেমন তোমার এই স্টুডিওতে আমি এলাম, এত সুন্দর ছবি দেখছি তোমার নিজের এই চিত্রকলা, এটাই আমার কাছে একটা গ্যালারি। ইন্সপিরেশন তুমি বিভিন্ন জায়গা থেকে নিয়েছো। একদম একদম একদম, বিভিন্ন জায়গা থেকে নিয়েছি, বিভিন্ন জায়গা থেকে নিয়েছি, ইন্সপায়ার হয়েছি। আচ্ছা, একদম। আচ্ছা, আরেকটা আমার প্রশ্ন খুব মনে জাগছে, বর্তমানে যারা ছবি আঁকার পথে আসছে, বা এরা না অনেক প্রশ্ন আমাকে করে, যেহেতু আমরা চ্যানেলটা রান করি, যারা আমাকে অনেক প্রশ্ন করে। তো আমি সেইখান থেকে একটি প্রশ্ন তোমাকে তুলে ধরছি, যে একজন শিল্পীর, যে শিল্পী হতে চাইছে বা সেই যাচ্ছে পথটা, তার মনের ভাবটা কি হওয়া উচিত? কিভাবে সে চললে এই পথে সে একটা জায়গা করতে পারবে? অন্তর থেকে কাজ করতে হবে, ভেতর থেকে কাজ করতে হবে, কনসেপ্ট লেভেল বাড়াতে হবে, নলেজ বাড়াতে হবে। একটা কিছু সৃষ্টি করছি, সেই সৃষ্টিটা কিভাবে করব, কিভাবে হয়েছে, তার হিস্ট্রিটা আমাকে বের করতে হবে,
তার রুটসটা বের করতে হবে। যদি আমি বের করতে পারি তবেই আমি সৃষ্টি করতে পারবো। সেটা রং হোক, নাচ হোক, গান হোক, সবই কঠিন। পড়াশোনা হোক, সবই কঠিন। সবই এক লেভেলের আমি মনে করি। এবার ছবি আঁকাটা কঠিন ব্যাপার, নিশ্চয়ই কঠিন ব্যাপার। কারণ হচ্ছে এর কোনো লেসন নেই, এর কোনো লেসন নেই। এটা মানে ঢুকিয়ে বুঝতে হবে, নিজে থেকে করে বুঝতে হবে। এবার তুমি কতটা ভালো করছো সেটা ডিপেন্ড করে ফিডব্যাকের উপরে। দর্শক যদি বলে হ্যাঁ অপূর্ব, তো সেখানেই শিল্পীর সাকসেস। একদম শিল্পীর সাকসেস ওখানেই। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি করছি যে তুমি তো অনেকটা পথ চলেছো জীবনের, অনেকটা পথ, আমাদের থেকে অনেক সিনিয়র তুমি আর্টিস্ট। তো আমি একটা মানে জিনিস প্রশ্ন করছি তোমাকে, এই যে বর্তমান কালে আজকে 2026 সালে দাঁড়িয়ে শিল্প ধারাটা কোন দিকে যাচ্ছে, এটা কি কেবলমাত্র সোশ্যাল মিডিয়া ভিত্তিক হয়ে যাচ্ছে, না শিল্পের প্রকৃত সাধনাটা আছে, না কোথাও যেন এটা একটু মানে টালমাটাল হচ্ছে? এই সোশ্যাল মিডিয়া ভিত্তিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা কিভাবে তুমি ব্যাখ্যা করছো, দেখছো কি করে ভবিষ্যৎ? আমাদের স্কুল লাইফে তখন আমাদের একটা কি বলবো সিলেবাসের মধ্যে ওয়ার্ক এডুকেশন বলে একটা ছিল, সেটা এখন প্রজেক্টে চলে এসেছে। আমাদের ওয়ার্ক এডুকেশনটা মানে ক্রাফট ওয়ার্ক ছিল, সুন্দর বাড়ি বানাতাম, সুন্দর ডলস বানাতাম, নানা রকম আমাদের স্পেসিফিক কিছু ছিল না, যে যেমন ভাবে সুন্দর করে নিয়ে আসো তারপরে মার্কস পাওয়া হতো। এই জিনিসটা আমাদের ভীষণ ইন্সপায়ার করেছে মানে শিল্পের জগতে। এখন যেগুলো এসে গেছে ভীষণ আর্টিফিশিয়াল এবং খুব র্যাপিড, মানে খুব তাড়াতাড়ি যেন মনে হয় তাড়াতাড়ি করে এইসব জিনিস হয় না। একদম, এটা একটা সাধনা, তো সাধনার ব্যাপার, সময় দিতে হবে, সাধনার ব্যাপার, সাধনা, কনসিস্টেন্সি এবং কি বলবো চিন্তাধারা, এর দেখা নেই। সমুদ্র এইভাবেই এগোতে হবে, একদম টাইম দিতে হবে, নিজেকে তৈরি করে নিতে হবে, নিজেকে তৈরি করে নিতে হবে। একদম একদম। আচ্ছা, এবার আমি মানে আরেকটা প্রশ্নের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে যে তুমি তো একজন চিত্রশিল্পী হিসাবে সমাজটাকে দেখছো, আবার একজন দর্শক যে ছবি দেখতে আসছে এক্সিবিশনে, সে একজন দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে সে ছবিটা দেখছে। এই দুটির মধ্যে তালমেলটা কি ঠিক হচ্ছে, বা হলে এটাকে কিভাবে আরো মানে দর্শকদের সচেতন কিভাবে করা যায় যে শিল্পের জগতে, যে হ্যাঁ দেখো আমরা যখন বিদেশের বিষয়গুলো দেখি যে তারা প্রতিনিয়ত এক্সিবিশন দেখতে যাচ্ছে, আর্টিস্টদের সাথে মানে কথাবার্তা বলছে, ছবি পারচেজ করছে, এই একটা আরেকটা পয়েন্টটা বলো তো, পয়েন্টটা বলো তুমি ভালো করে বুঝি, পয়েন্টটা বলো। হ্যাঁ, আমি বলছি যে এই যে বর্তমান কালে আমাদের যে দর্শকরা আছে, আমরা তো শিল্পী হিসাবে শিল্পের জগৎটাকে দেখছি, দর্শকের তো একটা পয়েন্ট অফ ভিউ আছে, দর্শকরা কিভাবে ছবিটাকে দেখবে, কিভাবে দর্শক বলতে তুমি কি বুঝাচ্ছ, মানে আমি কি দর্শক না বায়ার? আমি দর্শকও বলছি, বায়ার্সও বলছি, সব মিলিয়ে দুটোটা ধরেই চল, আমি কথার কথা বলছি। এই যে দুটোর যে আসছে মানুষ, আমাদের এই শিল্পীদের সাথে যে দর্শকদের যে মেল বন্ধন, সেইটাকে আরো কিভাবে স্ট্রং করা যায়, বা মানুষের মধ্যে আরো শিল্পের যে খিদে সেটাকে কিভাবে বাড়ানো যায়, যেটা বিদেশে খুব দেখা যায় যে রাস্তায় পর 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 এক্সিবিশন হল, মানুষ ঢুকছে, দেখছে, ছবি কিনছে, কিন্তু সেটা কি আমাদের ভারতবর্ষে অতটা সেইভাবে আছে বিষয়টা? না। সেই জায়গাটাকে তুমি কিভাবে আমাদের ভারতবর্ষে আমি অনেক জায়গা দেখেছি, আমাদের ভারতবর্ষে সবাই শিল্পী, এবং গ্রামে গঞ্জে আমাদের থেকে ভালো শিল্পীদের আমি দেখেছি। কিন্তু এইখানে যে ব্যাপারটা হচ্ছে ট্রপিক্যাল ক্লাইমেট, প্রচন্ড গরম বৃষ্টি, ট্রপিক্যাল ক্লাইমেট, আর বিদেশে হচ্ছে একটা ক্লাইমেট স্টেডি ক্লাইমেট, সেখানে রাস্তায় এক্সিবিশন করলে মানুষই হয়। আমাদের এখানে রাস্তায় এক্সিবিশন করলে ভাবি এটা পুরো অ্যাটমসফিয়ার। এইবার ব্যাপারটা হচ্ছে এক্সিবিশন তো ভীষণই দরকার আমাদের এই মানে দেশের জন্য, এক্সিবিশনটা ভীষণ রকম দরকার। এক্সিবিট না করলে তো কেউ কাউকে চিনতে পারবে না, জানতে পারবে না। তো বলতে গেলে বার যেটা হয়, বার যেটা ছবিটা যখন পারচেজ করবে, ও ছবিটা উপরে যখন ইমপ্রেস হবে, ও অ্যাটমসফিয়ারে এই ছবিটা বানাচ্ছে কিনা সেইভাবে ইমপ্রেস হবে। আর কোন দর্শক হয়তো ছবিটা খুব ভালো লেগেছে,
সে ছবিটাকে ভালোবাসার থ্রুতে দেখবে। যেমন কিছু আছে মরাল, কিছু আছে মাইথোলজি। মাইথোলজি যারা ভক্তিমান তারা হয়তো মাইথোলজির উপরে ভীষণ ইন্টারেস্ট হবে, আর যারা হয়তো মডার্ন অ্যাপার্টমেন্ট বা অফিস বা এইরকম ধরনের লাইফস্টাইল লিড করছে তারা হয়তো ওই ধরনের ছবি পছন্দ করবে। এইভাবে জাস্টিফাই হয়। এবার একটা শিল্পী যখন কাজ করে প্রথম থেকে তার নিজের মতো নিজের যে ছবিটা ভালো লাগবে সেটাই সে আগে করবে, তারপর কমিশন ওয়ার্ক যেগুলো এসে যায় সেগুলো ডিপেন্ড করে কাস্টমার এবং বায়ারের উপরে। এইভাবেই আমাদের চলতে হয়। আচ্ছা, এইভাবেই চলতে হয়। এবার আমি দর্শকদের একটা কথা বলছি, সিদ্ধার্থদার কাজ তো আমি অবশ্যই আপনাদের দেখাবো ভিডিওর মাঝে মাঝে। তার সাথে যেটা বলছি যে সিদ্ধার্থদার সব থেকে মানে সুন্দর কাজ, মানে আমি খুব ইন্সপায়ার্ড সিদ্ধার্থদার কিছু কাজ দেখে, যেটা হচ্ছে সিদ্ধার্থদার দুর্গা। তো দুর্গা নিয়ে সিদ্ধার্থদা প্রচুর কাজ করেছেন এবং দুর্গার উপর অসাধারণ অসাধারণ কাজ আছে, সেগুলো অবশ্যই আপনাদের দেখাবো। তো এই দুর্গার কনসেপ্টটা মানে হঠাৎ করে কিভাবে ডেভেলপ করলো? অনেক রকমেরই তো মানুষ ছবি আছে, খুব ভালো কোশ্চেন, দুর্গা ভালো কোশ্চেন। দুর্গা কেন? দুর্গা দুর্গা আমাদের বাঙালি, আমাদের বেঙ্গলের একটা আইকনিক, কি বলবো, একটা শ্রদ্ধার জায়গা। আর দুর্গা হচ্ছে শক্তির প্রতীক। আচ্ছা, এবার আমাদের শিল্পীর কাছে দুর্গার মূর্তি করাটা একটা কঠিন ব্যাপার। একদম, মানে কতগুলো ফিগার তাদের, এবং সেই ফিগারের উপরে ডিপেন্ড করবে কি বলবো, শ্রদ্ধা ভক্তি। সে ছবিটা ভীষণ টাফ করা। এবার আমি যে কাজটা করি শক্ত কাজই করি একদম, যাতে কনজেস্টিভ পেন্টিং এবং একটা জটিল জিনিসকে সহজ ভাবে কিভাবে আমি কি বলবো প্রতিষ্ঠিত করবো বা তুলে ধরবো ইত্যাদি ইত্যাদি, সেইভাবে আমি দুর্গাটাকে এনেছি। আর আমি চেষ্টা করি যে সহজ যাতে বোঝা যায়। সবাই দেখেছে মা দুর্গা, সবাই চেনে, আর সবাই মা দুর্গাকে ভক্তি ভাবেই না। দুর্গা পূজা একটা বড় ফেস্টিভ্যাল, খুবই বড় ফেস্টিভ্যাল, মানে একটা ফেমাস ফেস্টিভ্যাল। সেই জন্য আমি দুর্গা দিয়ে শুরু করেছিলাম, তাতে ফিডব্যাক ভালো পেয়েছি বলে আমি দুর্গা কন্টিনিউ করছি। আচ্ছা, মানে এই সিরিজের কাজগুলো, এই সিরিজের কাজ করছি, নট দ্যাট যে আমি শুধু দুর্গাই না, বিভিন্ন রকম, কিন্তু তার মধ্যে দুর্গাটা যেন আলাদা করে একটু মানুষের চোখে। একটা মণ্ডপে তুমি এক ধরনের মা দুর্গা দেখলে কেমন ফিল করবে, তারপর দুর্গা পূজা আসছে সেই সময় তোমার মনে হবে যেন এই প্যান্ডেল যাই, এই প্যান্ডেল যাই, প্যান্ডেল হপিং। কেন? কারণ হচ্ছে তুমি মা দুর্গার নানা রকম রূপ দেখবে। একদম, এই নানা রকম রূপটা আমি পেন্টিং এ খুঁজে পাই, মানে দিতে পারবো। একদম, ওই জন্য। আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি যে নতুন শিল্পীরা খুব পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। কেন কি এখন যে সোশ্যাল মিডিয়ার যুগ এসছে, তারপর দেখবে ট্রেন্ডিং ছবি আসছে, মানে সবাই যদি আম আঁকে তো সবাই আম আঁকে, মানে একই বিষয়। তো সেই কনসেপ্টটা পাচ্ছে না। সেই জায়গা থেকে আমার একটা প্রশ্ন রয়েছে, তো একজন তুমি সিনিয়র আর্টিস্ট হিসাবে তুমি কি বলবে বা অ্যাডভাইস দেবে নতুন শিল্পীদের, যাতে তারা সঠিক পথে সঠিক মাধ্যমে তাদের ছবির সাধনাটা করতে পারে? ঠিক, এই বিষয়টা নিয়ে একটু বলো। ঠিক ঠিক, প্রথমে আমি বলেছিলাম ছবি আঁকা শেখানো যায় না। ছবি আঁকার ব্যাপারে যদি তুমি কোনো ফোর্স করো সেটা মন থেকে হবে না। আমি বলি যে তুমি যাই পারো তাই করো। আচ্ছা, রং পারো রং নিয়ে করো, রঙের সাথে রঙে তুমি ব্লেন্ডিং ব্যাপারটা বোঝো, রঙের সাথে রঙে তুমি ছবি আঁকো, লাইন ওয়ার্ক করো, করতে করতে নিজেকে কনস্ট্রাক্ট করো, যেটা ভালো লাগে সেটা করো, করতে করতে দেখবে অটোমেটিক্যালি তুমি পথ খুঁজে পাবে, ছবির পথ খুঁজে পাবে। আচ্ছা, এটাই। আর পথ খুঁজে পাবে। এই ট্রেন্ডিং ছবির পিছনে দৌড়ানোটা কি ঠিক? তোমার কি মনে হয়? এই সবাই যদি আম আঁকে আমিও আম আঁকবো, সবাই আঁকো না, কোনো অসুবিধা নেই। আম আঁকো, আম থেকে আমটাকে কম্পেয়ার করো, কার আম কত সুন্দর করেছে। হ্যাঁ, মানে ইন্ডিভিজুয়াল করতে হবে, সবাই যেন এক না হয়। আরে আম তুমি ছবিতে দেখছো, আমটা তো গাছের ফল, প্রতি বছর তো আমরা আম খাই। একদম, আরে একটা আম ধরো একটা
কি বলবো আইডেন্টিটি দিচ্ছি ল্যাংরাম বা হিমসাগরাম, তুমি তো হিমসাগরামটা তো সেম টেক্সট পাবে না, কোনো সময় মিষ্টি পাবে, কোনো সময় টক পাবে, যেটা তুমি ফিল করো, ছবি আঁকাটা তাই, ছবি মানে আঁকাটা তাই, তুমি বলতে চাইছো যেটা যে মানে প্রত্যেকে যেন নিজস্ব একটা আইডেন্টিটি থাকে, আইডেন্টিটি থাকে, আইডেন্টিটি থাকে, তুমি সেম আঁকো তাতে প্রবলেম কোনো problem কিন্তু নেই। আইডেন্টিটি যেন নিজেরটা থাকে। আম যেন আমটা চেনা যায়, একদম। এমন জান না হয় যে আমটা কাঁঠাল হয়ে গেছে, তাহলে সমস্যা হবে। সমস্যা আছে। এবং যাতে আম আঁকছে যে সে তার থেকে তুমি চেষ্টা করো সব থেকে ভালো আম আঁকার, আচ্ছা তুমি আমের ন্যাচারাল কালারটাকে খুঁজে নাও, মানে কার সাথে কোন রং ব্লেন্ড করলে আমের ক্যারেক্টারটা ফুটাবে, বুঝতে পেরেছি হুম। যে মানে নিজস্ব সত্তাটা যেন বজায় থাকে। এবার তুমি আম থেকে আম গাছ আঁকবে, আম গাছ থেকে তুমি গার্ডেন আঁকবে, তারপরে আস্তে আস্তে ব্যাপ্তি হবে। লাস্ট স্কেলে তুমি ল্যান্ডস্কেপ পেইন্টিং করবে, ক্যানভাস পেইন্টিং করবে, সেইভাবেই। বুঝতে পেরেছি। আচ্ছা এবার আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে তোমার কাজ তো আমরা খুব কাছ থেকে দেখেছি, তো অনেকেই যারা দর্শক আছে তারা অনেকেই হয়তো দেখেনি, তো সেই জন্য দর্শকদের সুবিধার জন্য একটা প্রশ্ন আমি জানছি তোমার থেকে যে তোমার কাজের বৈশিষ্ট্যটা কি, মানে কি বৈশিষ্ট্য আছে? আমার কাজের বৈশিষ্ট্য হচ্ছে ইনক্রাফটো মেথড, আচ্ছা মানে আমি ড্রাই ব্রাশ দিয়ে কাজ করি Okay. আর রং ঢেলে কাজ করি, আমি কোনো আচ্ছা। মিডিয়াম বা ওয়াটার ডাইলিউট করি না, আচ্ছা মানে রঙের সাথে রং ব্লেন্ড হয়ে অটোমেটিক্যালি তার ক্যারেক্টার বিল্ড করবে। আচ্ছা আমি রং ঢেলে কাজ করতে ভীষণ পছন্দ করি, ডাইরেক্ট পেস্ট কালার দিয়ে প্যালেট নাইফে ছবি আঁকতে আচ্ছা। ভীষণ পছন্দ করি। সেটা একটা মাঝামাঝিতে চলে আসে, ফাইন আর্টস এর মধ্যে এটা কি বলবো স্মুথ পেইন্টিংও আসে, রাফ পেইন্টিংও আসে, এটা মডার্ন আর্টও আসে। আর তুমি কি মানে বেশি ব্যবহার করো কি মাধ্যমটা, মানে অ্যাক্রিলিক না অয়েল না ওয়াটার, কি ব্যবহার করো কাজে, তোমার কাজের ক্ষেত্রে? সাধারণত র কালার হলে তো অ্যাক্রিলিক ইউজ করতে হবে, Acrylic কারণ use। অ্যাক্রিলিকটা তো কি বলবো মানে ঠিক ব্যাপারটা থাকে। কেমিক্যাল না, মানে আর্টিফিশিয়াল না, অ্যাক্রিলিক তো আমি এই জন্য ইউজ করি যেটা চট করে ড্রাই হয়, এবং আচ্ছা। ব্লেন্ড টু ব্লেন্ড করলে সেটা মানে ব্লেন্ডটা কনস্ট্যান্ট থাকে। আচ্ছা অয়েলে অনেক সময় কি হয় মিডিয়াম দিয়ে আমাকে ব্লেন্ডিং করতে হয়, আচ্ছা অ্যাক্রিলিকে আমি অ্যাক্রিলিক টু অ্যাক্রিলিক লিকুইড অ্যাক্রিলিকটা ম্যাক্সিমাম ইউজ করি, যেটা তুমি আচ্ছা, ইউজ আচ্ছা, করো, লিকুইড আচ্ছা। অ্যাক্রিলিকটা আমি ম্যাক্সিমাম ইউজ করি। আর কিছু ক্ষেত্রে টেক্সচার করার জন্য প্যালেট নাইফ পেস্ট অ্যাক্রিলিক ইউজ করি। হ্যাঁ, আমি আগে অয়েল কালারের উপরে কাজ করেছি, কিন্তু অয়েল কালারটা কি হয় মানে ড্রাই হতে অনেক সময় লাগে, সময় নেয়। তার অ্যাকচুয়াল যে স্ট্রাকচারটা মানে ফিনিশ স্ট্রাকচার লাস্ট কমপ্লিট স্ট্রাকচারটা আসতে অনেক টাইম দিতে হয়, তার সাবস্টিটিউট আমি অ্যাক্রিলিক ইউজ করি। আচ্ছা আরেকটা প্রশ্ন, কিন্তু যে- হ্যাঁ হ্যাঁ, বলো। আমি ভেজিটেবল কালার সব থেকে লাইক করি, মানে যেই কালার শেডটা ভেজিটেবলের সঙ্গে আমার ম্যাচিং হচ্ছে সেই কালারটা আমি প্রেফার করি, সেটা অ্যাক্রিলিক হোক অয়েল হোক। আচ্ছা মানে একদম র ভেজিটেবল কালার, র ভেজিটেবল কালার ওই ফ্রম নেচার, আচ্ছা মানে নেচারাল কালারটাকে তুমি বেশি প্রায়োরিটি দাও। তার প্রায়োরিটি দিয়ে আমি একটা ছবি কালারফুল করার চেষ্টা করি, আচ্ছা মনোক্রোম মেথডে না, কালার। বুঝতে পেরেছি ব্যাপারটা। আচ্ছা এর পরের আমার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে আমরা তো ছবি আঁকছি, ঠিক আছে, এই যে ছবি আঁকতে আঁকতে আমাদের তো কিছু চেতনা তৈরি হয়, একদম। আচ্ছা এই চেতনার জায়গা থেকে তুমি কি মনে করো যে আমাদের শুধু ছবি আঁকা নয়, তার সাথে আমাদের সাহিত্য, তারপরে আমাদের যে কলার আরো ভেরি ভেরি সেগুলো কতটা ভেরি ভেরি তোমার কি মনে হয়? মুড না হলে, নিজেকে কনস্ট্রাক্ট না করলে, ইনার নলেজ না থাকলে কোনোদিন কিছু হবে না। ছবি আঁকার আগে আমি ভীষণ লাইক করি মিউজিক, মেলোডি। আচ্ছা মিউজিক মেলোডি আর ডিভাইন মেলোডি, ভজন, মানে স্লো টোনস, রোমান্টিক মিউজিক, যেগুলোতে লিরিক্স গুলো খুব সুন্দর, তো লিরিক্স থেকে তুমি স্টোরি পাবে, ওইখান থেকেই তোমার স্টোরিটা আছে। এবং আগে তোমাকে মাইন্ড সেটআপটাকে করতে হবে। মিউজিক এমন একটা ইজি মেথড যেটা তোমার মাইন্ড সেটআপটা করতে ভীষণ ইজি হয়, মানে মুডটাকে চেঞ্জ করে দেবে। হয়তো অনেক আনুষঙ্গিক প্রবলেম থাকে, অনেক মানুষের তো এখন সবই স্টাগনেন্ট লাইফ, একদম একমাত্র মিউজিক ইজ লাইক মেডিটেশন। তুমি তো এখন তো মেডিটেশন করতে পারবে না, সম্ভব না, তুমি মেডিটেশন করে তারপর পেইন্টিং করবে, সেটা ইম্পসিবল। তো সব থেকে ইজি হচ্ছে তুমি মিউজিকটা তুমি মুড চেঞ্জ করো, তারপর অটোমেটিক্যালি হয় আমার হয়তো তুমি পেইন্টিং এর দিকে নিজেকে
কনসিস্টেন্সি বা একাগ্রতা আনতে পারবে। আচ্ছা আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন করছি তোমাকে। তো তুমি তো ছবি আঁকো, ছবি আঁকার সাথে তো আমরা পরিচিত আছি, এছাড়া আর কি কি হবি আছে, মানে ছবি আঁকা ছাড়া আর কি কি করা হয়, এটা একটু জানতে ইচ্ছা করছে, এটা একদম ব্যক্তিগতভাবে প্রশ্নটা করছি। খেতে ভালোবাসি, ভালো খাবার খেতে ভালোবাসি। খেতে খেতেও আমি স্টাডি করি যে কিভাবে এই রেসিপিটা করা হয়েছে। ফ্যাশন ভালো লাগে, ফ্যাশন ভালো লাগে, মানে টেক্সটাইল একটা এমন একটা চাকা যেটা থেকে তুমি অনেক ইন্সপায়ার হবে। মানে বেসিক্যালি তো একটা আর্টিস্ট সেটা একেই তো জিনিসটাকে বানিয়েছে। হ্যাঁ, সেই টেক্সটাইল থেকে আমি ভীষণ ইন্সপায়ার। তো বেসিক্যালি আমি টেক্সটাইল ডিজাইনারই। আচ্ছা, এছাড়া তুমি তো, আমি যেটা জানি যে তুমি বেশ কিছু ইন্টেরিয়র ডিজাইনের সাথেও যুক্ত, সেই পথটা কি একটু আমাকে একটু হয়েছে। আমার পেইন্টিং দেখে অনেকে পছন্দ করেছেন, তারা রিকোয়েস্ট করেছেন হয়তো তাদের অ্যাপার্টমেন্ট, অফিস, ক্যাফেটেরিয়া এগুলোকে গুছিয়ে দেওয়ার জন্য। সেই হিসাবে হয়ে গেছে, মানে এখন আর্টিস্ট চলতে হয়ে গেছে। প্রত্যেকের ক্ষেত্রেই হয়, অনেকের ক্ষেত্রেই হয়। জানা একটা পেইন্টার, সে কেন দুর্গাপূজার থিম, একদম সে তো দুর্গাপূজার থিম নিয়ে তো কোনো কলেজে কোনো জায়গায় তো শেখেনি। ওনার কাছে যখন এই কন্ট্যাক্ট এসেছিল, উনি আগে শিল্পী বলে, উনি আর্টিস্ট বলে, তবেই তো এই কন্ট্যাক্ট আমার ক্ষেত্রেও তাই, তোমার ক্ষেত্রে এইভাবেই একদম গ্রো করেছে। শেষের দিকে আমরা চলে এসেছি ইন্টারভিউয়ে। তো এবার আমি একটা প্রশ্ন করব যে আজকালকার দিনে, মানে আমরা তো সোশ্যাল মিডিয়াতেই চলছে এখন সবকিছু, একজন শিল্পীর পরিচিত হতে গেলে বা তাকে সমাজে একটা জায়গা তৈরি করতে গেলে কিভাবে তাকে ভাবতে হবে বা কি করতে হবে? নিজেকে আগে ভালো মানুষ হতে হবে, নিজেকে প্রিয় হতে হবে সবার কাছে। আগে যদি তুমি সবার কাছে প্রিয় হও, তাহলে তোমার কাজটা সবাই লাইক করবে। একদম, এই তুমি কিন্তু চট করে মানে খুব ইজিলি সবকিছু পাবে না, করে সময় দিতে হবে, করে নিতে হবে, একদম সময় দিতে হবে, করে নিতে হবে। আমরা একদম ইন্টারভিউ এর শেষ মোমেন্টে চলে এসেছি। সিদ্ধার্থ দা, আমি একদম ব্যক্তিগতভাবে বলছি কথাটা, আমি আজকে অনেক কিছু শিখলাম তোমার থেকে। না সেরকম আলোচনা শেষ নেই, আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখি। হ্যাঁ অবশ্যই, আমরা দুজনেই অনেক দিন ধরে কাজ করছি একসাথে। তো এবার শেষ প্রশ্ন আমি একদম বলে আমি শেষ করবো আজকের ভিডিও। তো তুমি তো আমাকে খুব ভালোভাবেই চেনো, একদম আমার একটা অর্গানাইজেশন আছে যেটা আমি চালাই, বহু বছর ধরে চালাচ্ছি। তো তার সাথে আমার সাথে সিদ্ধার্থদা অনেক কাজও করেছেন, একসাথে আমরা এগিয়েছি, অনেক কিছু করেছি। তো আমার এই পরিচালনা বা প্রচেষ্টা, মানে এই এক্সিবিশন, স্টুডিও, তারপরে আমার এই অর্গানাইজেশন, আমি তোমাকে কেমন বলতে চাইছো আমি বুঝতে পেরেছি। আমি তোমাকে ভীষণ রেসপেক্ট করি, আমি তোমাকে ভীষণ রেসপেক্ট করি। আরে তোমার মতো মানুষের সান্নিধ্যে যে আমি এসেছি, সেটা আমার কাছে বড় প্রাপ্তি হয়। এরকম বলো না, আমি ইমপ্রেসিভ, সবকিছু ইমপ্রেসিভ। স্টুডিওটা কেমন লাগলো? খুব সুন্দর, মন প্রাণ ভরে গেছে, সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর। তো ভাই এইটুকু বলি, ভালো থেকো, সুস্থ থেকো, মনে প্রাণে কাজ করে যাও। আশাটা এমন ভাবেই রাখো, নিরাশা হো না, আশা রাখো। একদম ভগবানের উপরে ছাড়ো, সবকিছু উনি দেখবেন। একদম। তাহলে আজকে আমরা শেষ করছি ভিডিও। খুব ভালো একটা আমরা আজকে আলোচনার মধ্যে ছিলাম, অনেকটা সময় সিদ্ধার্থতার সাথে কাটালাম। সিদ্ধার্থতা আমার স্টুডিওতে এসেছে, এটা আমার কাছে একটা বড় পাওয়া। তো চলুন, আবার নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে আপনাদের সাথে। এরকমই কোনো একজন বিশিষ্ট শিল্পীকে নিয়ে আমি চলে আসার চেষ্টা করব। যদি মনে করেন সিদ্ধার্থতাকে আবার নিয়ে আসবো, তাহলেও আমাকে মন্তব্য করে জানান কি বিষয় নিয়ে আলোচনা করতে চান, সেটাও আমাকে জানাবেন। তাহলে এখানেই আমরা আজকে ভিডিও শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।
চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।